আর্মি ওখানে গিয়ে নূরদের দলকে পেটাপিটি করছে, এটা একদম একদম মেনে নেওয়া যায় না। কঠোর নিন্দা জানাই, কঠোর নিন্দা। সেনাবাহিনী এভাবে কাজ করে না। এটা হচ্ছে সেনাবাহিনীর জেনারেল ওয়াকারের যে লয়ালিস্ট আছে এই গ্রুপটা এটা করেছে। আমরা দেখলাম যে যদি ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে লাঠিচার্জ করি, তাহলে আমরা দেখলাম যে কর্মীদের উপরে সামান্য টুকটা, কিন্তু পার্টিকুলারলি নূরকে টার্গেট করে আমি দেখলাম যে সেনাবাহিনীর এক লোক লাঠি দিয়ে গুতা মারতেছে, বারে বারে বুকে গুতা মারতেছে। যখন নূর একদম একদম মানে মানে তার জ্ঞান হারা অবস্থা, সে ফুটপাতে বসে আছে, তখন পিছন থেকে এই 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 লোকটা লাঠি দিয়ে বারে বারে মারতেছে পিঠে। তার কিন্তু কোনো জ্ঞান নাই, তার নির্দেশ নাই, তার বডি কাজ করতেছে না। দর্শক, গণ অধিকার পরিষদের নেতা বিপি নুরুল হক নূর, তাকে রক্তাক্ত করা হয়েছে। কার নির্দেশে এই রক্তাক্ত করা হলো? আমরা দেখেছি স্পষ্ট, সেনাবাহিনী তাকে পিটিয়ে রক্তাক্ত করেছে। সেনাবাহিনী কেন এমন অ্যাকশন নিয়েছে? আলোচনায় আসছে, সেনাবাহিনী কি গোপনে তাহলে সেনা অভ্যুত্থানের চেষ্টা করছে? নির্বাচন বানচাল করে দিয়ে তারা কি সেনা শাসন জারি করতে চায়? আমরা দুইটা ভিডিও দেখবো, আলোচনা শুনবো। আলোচনাগুলো শুনলে বুঝতে পারবো ওই লাল টি শার্ট পরা ব্যক্তিটিকে এবং সাবেক সেনা সদস্য কথা বলেছেন সেনাবাহিনীকে আসলে সেনা অভ্যুত্থান করতে চায় কিনা। যদিও বড় ভিডিও, আমি বলবো সম্পূর্ণ ভিডিও দেখেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে সবকিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম। জাস্ট ইমার্জেন্সি একটু লাইভে আসলাম। আমি অ্যাকচুয়ালি প্রথমেই আমি বলি যে নূরের উপর যে হামলাটা হয়েছে, আমি ভিডিও একটা দেখলাম। পুলিশ এবং সেনাবাহিনী আইএসপিআর যে বিবৃতিটা দিয়েছে, ওটার মধ্যে বলেছে যে সেনা সদস্য, পুলিশ সদস্য আহত হয়েছে, বা তাদের হাতে যে নূর আহত হয়েছে সেটা কোনো উল্লেখ নেই। আমি প্রথমে এটা বলবো যে সেনাবাহিনী অ্যাকচুয়ালি এভাবে কাজ করে না। দুইটা পলিটিক্যাল পার্টির মাঝখানে তারা কখনোই একটা পক্ষ অবলম্বন করে না। দেখলাম জিএম কাদেরকে আবার পুলিশ প্রোটোকল দিয়েছে। আমি 18ই আগস্ট সম্ভবত আমার ওয়ালে আছে, আমি বলে দিয়েছিলাম যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার এখন যৌথ প্রযোজনায় আসতেছে হচ্ছে, তারা এখন ফেরত আসবে জাতীয় পার্টি হয়ে, এবং এটাই কিন্তু এক্স্যাক্টলি ওইটা হচ্ছে। এদিকে জেনারেল ওয়াকার কতগুলো অল্টারনেটিভ রেখে দিয়েছিল এখানে। অল্টারনেটিভ কি? একটা হচ্ছে ভিপি নূরের পার্টি। আই এম নট এ গ্রেট ফ্যান অফ ভিপি নূর। তার বিভিন্ন জায়গায় টাকা পয়সার অনিয়মটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। বাট এই কারণে আমার কাছে শুধু সন্দেহ হয় যে এই ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি নূর জাতীয় পার্টির মতো দলকে গিয়ে তার অফিস গিয়ে দখল নিবে বা ওখানে একটা এনার্কি করবে, এই স্ট্রেংথ তার নাই। তাহলে কেন ওখানে গিয়েছিল? আমার ধারণা কেউ তাকে দিয়ে এটা করাইছে। এটা আমার ধারণা কাউকে দিয়ে করাইছে যে এখানে গন্ডগোল পাকাইতে চায়। কে গন্ডগোল পাকাইছে? এবং আর্মি ওখানে গিয়ে নূরদের দলকে পেটাপিটি করছে, এটা একদম একদম মেনে নেওয়া যায় না। কঠোর নিন্দা জানাই, কঠোর নিন্দা। সেনাবাহিনী এভাবে কাজ করে না। এটা হচ্ছে সেনাবাহিনীর জেনারেল ওয়াকারের যে লয়ালিস্ট আছে এই গ্রুপটা এটা করেছে, যারাই করে থাকুক। এখন আমি বলি দুটা জিনিস। একটা হচ্ছে, আপনারা আন্তর্জাতিক মহলে দেখেছেন যে ইন্ডিয়া কিন্তু এখন একটা প্রেশারের ভিতরে আছে। আমেরিকা তাকে মোটামুটি চিপায় ধরছে, একদম প্রেশারের মধ্যে আছে। তাদের ট্যারিফ দিয়ে একদম সাথিয়ানা অবস্থা তাদের। এরকম একটা সিচুয়েশনে তারা, আমি যেটা খবর পেলাম, তারা ডিসিশন নিয়েছে। তারা কোথাও কোনো সাকসেস দেখাইতে পারতেছে না, কিন্তু আমেরিকার একটা ইন্টারেস্ট আছে বাংলাদেশে। এই বাংলাদেশকে তারা আগে কনভিন্স করেছিল যে বাংলাদেশটা তাদের কাছে লিজ দিয়েছিল আমেরিকা, এরকম একটা আপনারা অ্যানালিসিস আগেই শুনেছেন। সো এখন তারা প্রুভ করবে যে আমেরিকা যেন এখানে নাক গলাইতে না পারে। নাক গলাইতে না করার কারণে তাদের ইনফ্লুয়েন্সের ভিতরে আছে, এবং তাদের ইনফ্লুয়েন্সটা প্রুভ করার জন্যই জেনারেল ওয়াকার চায়না থেকে এসেই নতুন দুইজনকে, ব্রিগেডিয়ার জেনারেল দুজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এখনই আমি নাম বলবো না। দে আর ওয়ার্কিং অন ইট, এবং এই ওয়ার্কিং এর প্রাথমিক রেজাল্ট হচ্ছে এটা। সো ইন্ডিয়া এখন মানে চোখ বন্ধ করে ডিসিশন নিচ্ছে যে তারা এই নির্বাচনটা হইতে দিবে না। এবং জেনারেল ওয়াকার যতই বলুক নির্বাচন, বাট তারা একটা জিনিস বুঝতে পেরেছে যে বাংলাদেশে দরকার একটা দুর্বল সরকার। প্রফেসর ইউনূসের সরকার ভালো করতেছে, আমি এটা বলবো না, ভালো করতেছে না। ওনার নিজেদের পছন্দসই লোকজনকে এনে বসাইছে এবং এদেরকে তাদের ব্যর্থতার জন্য সরাচ্ছেও না। আই হ্যাভ এ সিরিয়াস অবজারভেশন অন ইট। বাট যেটা হচ্ছে গুম কমিশন এবং কি বলে ইয়ার প্রতিহতর যেটা যে জিনিস হত্যাকাণ্ড,
দে আর ওয়ার্কিং গুড এবং এটার সাথে ইন্ডিয়ান লিঙ্কেজ জড়িত। সো জেনারেল ওয়াকারও এটার মধ্যে ফাঁসবে। আপনারা এখন যারা জেনারেল ওয়াকার কি বলে আমার এখানে এসে কমেন্ট করেন, কাকের মাংস খায় না, আমরা আর্মি অফিসারের মাংস খাই, আমরা খাই না, আমরা হচ্ছে যে ভাই আমাদের ভাইয়ের মাংস খেয়েছে তাদের মাংস খাই। এখন এত কিছু বুঝেন। জেনারেল ওয়াকার ওয়াজ দ্য ম্যান যে মানে 25 ফেব্রুয়ারিতে একমাত্র ট্রুপ সহ 10:30টার সময় বাইরে ছিল, তার ভাইদেরকে বাঁচানোর জন্য হি ওয়াজ দ্য রাইট ম্যান। সে যায় নাই, আর এখন তাকে বাঁচানোর জন্য ভাই মানে আমরা কাকের মাংস খাই, উনি তো ওনার ভাইয়ের মাংস ওই দিন খাইছেন। ওই দিন গিয়া জেনারেল হাকিমকে বলছেন যে আপা বলছে অপারেশন করা যাবে না, সাক্ষী আছে। মেজর মুনির 28 বেঙ্গলে ছিল, ডিজিএফআইতে তখন পাশে বসেছিল, আরো অনেক সাক্ষী আছে, জেনারেল হাকিম সাক্ষী আছে। সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া চাচ্ছে বাংলাদেশের একটা সাকসেস দেখাতে। যেহেতু সব জায়গায় তারা ফেইলিউর, এখানে সাকসেস দেখাবে, আওয়ামী লীগের মাধ্যমে একটা সাকসেস দেখাবে। তারা এই নির্বাচনটা পণ্ড করতে চাচ্ছে, যে নির্বাচন করার পরে বিএনপিকে তারা একটা অংশ কন্ট্রোল করলেও ফুললি তারা কন্ট্রোল করতে পারবে না, এবং তারা বুঝে গেছে বিএনপি পাওয়ারে আসবে, এবং এটা যেন না আসতে পারে এই জন্যই এই ক্রাইসিসটা করতেছে। সো জেনারেল ওয়াকারকে রেখে বিএনপি এবং চুপ করে যে ভুলটা করছে এটার প্রায়শ্চিত্ত এখন করতেছে। সো আমরা এটাই আশা করব যে এই আচ্ছা আর বলি, সাইফুর রহমান সাগর বোধ হয় যে ফেস দ্য পিপল, সে কিন্তু বাংলাদেশে 9 বছর পরে গিয়ে ওখানে 1 মিনিট আবার গাড়ি আসছে, 1 মিনিট। সরি, ফেস দ্য পিপল সাইফুর রহমান সাগর দেখলাম আজকে একটা লাইভ করলো। সে কিন্তু বাংলাদেশ যাওয়ার পরে ডিজিএফআই এর সাপোর্টে কিন্তু ঢাকা একটা অফিস করে মোটামুটি ভালোভাবে বসছে, এবং সে অনুযায়ী কাজ করতেছে, মানে জেনারেল ওয়াকার এবং গোয়েন্দা সংস্থা এভাবে বলতেছে ওইটা। আমি আরেকটা জিনিস হচ্ছে, আপনারা সবাই জানেন আমি হাসিনা আক্তারের কাছে যেতাম, যে হাসিনা আক্তার ওই কলিমুল্লাহকে নিয়ে আসে, আমি কিন্তু ওটা করে দিয়েছি যে আমার 1 মিনিট। আমি নিজে প্রতিজ্ঞাবদ্ধ যে আমার যেটা বলার এটা দরকার হলে আমার চ্যানেল বলবো, আর কোনো যাওয়ার দরকার নাই। হাসিনা আক্তার ওই প্রফেসর কলিমুল্লাহকে ডেকে এনে মোটামুটি ডিজিএফআই এর বন্দনা বা ওই ইয়াগুলো করতেছিল, সো আমি ওখানে যাওয়া বন্ধ করে দিচ্ছি। সো আমি যেটা সত্য আমি দরকার হলে শুধু আমার চ্যানেলে বলবো। বাট এখন যেটা হচ্ছে বাংলাদেশের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে ইন্ডিয়া আবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে জেনারেল ওয়াকারের মাধ্যমে। এটা আমি বারবার বলেই যাব। এখন তারা এই নির্বাচনকে বানচাল করার প্ল্যান করেছে, এবং নির্বাচন যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা স্টেবল গভর্নমেন্ট আসবে। স্টেবল গভর্নমেন্ট আসলেই তখন এফেক্টিভ কন্ট্রোল করা যাবে না। যদি একটা এখন আচ্ছা, যেটা বলতেছিলাম, সাইফুর সাগর যে সে একটা থিওরি দিল যে এখন একটা আগামী 1 বছরের জন্য একটা নির্বাচন বাদ 1 বছর একটা জাতীয় সরকার গঠন করার জন্য। আমার ধারণা এই জাতীয় সরকার এখন যেটা করবে তার মধ্যে প্রফেসর ইউনূস থাকবে না, এবং তারা তাদের মতো আগে যেরকম ওই যে তারা আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা বানাতে চাইছিল, সে আর জেনারেল হামিদ মিলা, এরকম একটা সরকার চেঞ্জ হলে তখন তারা নিজেদের মতো করে, এখন যেহেতু তাদের যে প্রভাব প্রতিপত্তি আছে এটা তো মিলিটারির প্রতিটা ইয়াতেই দেখা যাচ্ছে, প্রতিটা অ্যাকশনেই দেখা যাচ্ছে, প্রত্যেকটা জায়গার মধ্যে। না হলে দেখেন, আমি শিওর যে বর্তমান পরিস্থিতিতে এই যে হোম মিনিস্টার হোম উপদেষ্টা যেটা নিয়ে আছেন লেফটেন্যান্ট জাহাঙ্গীর স্যার আমি কনফার্ম যে উনি গতকালকের যে নূরের উপর যেটা হয়েছে এটা অনুমোদন করেননি। তাহলে কেমনে হলো? সো দেশে কি 2টা গভর্নমেন্ট চলতেছে, একটা আর্মি একটা সিভিল? আই এম শিওর জাহাঙ্গীর স্যার এটা অনুমোদন করেননি, যে এবং সেনাবাহিনী ইয়াকে কি বলে জাতীয় পার্টিকে শেল্টার দিচ্ছে আর নূরদেরকে পিটাইছে। আমার ধারণা নূরও এই টোকটা খেয়েছে,
তার তো মাইর খাওয়ার আগের থেকে অভ্যাস আছে, কেউ তাকে টোপ দিয়ে দিচ্ছে না। আদারওয়াইজ নূরের মতো একটা দল, ছোট দল গিয়া সে গিয়া জাতীয় পার্টি দলকে অফিস দখল করে নিবে বা এরকম একটা কিছু করবে, অ্যাবসার্ড। এটা গিয়েছে দেশে একটা সিচুয়েশন তৈরি করার জন্য, এবং জেনারেল ওয়াকার আবার তার মাসল পাওয়ার জানান দিচ্ছে। আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যেটা আমাদেরকে মিলিটারিতে বারবার যেটা শেখায় সেটা হচ্ছে শত্রুর মুভমেন্ট কোথায় হবে, যদি সম্ভাব্য যদি কোনো দেশের সাথে যুদ্ধ হয়, হ্যাঁ শত্রুর কোন ডিভিশন কোথায় আছে, কি আছে, কোন জায়গায় কি কি আছে, শত্রুর মুভমেন্ট কোন দিক দিয়ে হচ্ছে, শত্রুর স্ট্রেংথ কি, উইকনেস কি, এটা আমরা অ্যানালিসিস করে করে বের করি যে শত্রু কোন দিক থেকে আসবে বা শত্রুর এখন স্ট্রেংথ কত, শত্রু আক্রমণ করবে কিনা। এত কিছু শেখার পরেও এই আমাদের জেনারেলগুলা যারা গুমখুনের সাথে জড়িত ছিল, ইনক্লুডিং জেনারেল, তারা এখন অ্যাসেসই করতে পারতেছে না যে আপা আর ফেরত আসবে না, আওয়ামী লীগ আর ফেরত আসবে না, আগামী 20 ইয়ার্সের মধ্যে ইনশাল্লাহ আসতে পারবে না। সো তাদের হিসাবে এখন পর্যন্ত ইন্ডিয়ান আপনাদের যাদের আত্মীয় স্বজন আওয়ামী লীগের আছে তাদের সাথে কথা বলে দেখেন, তারা জানে আপা আসবে এবং জেনারেল ওয়াকার তাদেরকে নিয়ে আসবে। আর মাঝখানে কয়েকদিন ধরে একটা মানে কুসুম কুসুম ইয়া টাইপ জেনারেল ওয়াকারের বিরুদ্ধে এসে কথা বলে গেছে আওয়ামী লীগের কয়েকটা পান্ডা। সো এটা হচ্ছে অল সেট গেম। সো এখন যেটা হচ্ছে জাতীয় পার্টি হচ্ছে মেইন গেম, মেইন প্লেয়ার। এখন জাতীয় পার্টি মেইন প্লেয়ার হয়ে বাকি যে দুইটা দলকে, একটা দলের নাম বলবো না, একটা ছিল নূরের পার্টি, তাদেরকে রেডি করছিল যে এরা মিলিটারির মধ্যে মিলিটারির কিছু লোকজন থাকবে, তারা যাবে, তারা এই কি বলে সফট আওয়ামী লীগ বা কি বলে রিফাইন্ড আওয়ামী লীগ, এখন নাম চেঞ্জ করে ওই নামে তারা যাবে। বাট এটা এখন ইয়ার থেকে ডিসিশন আসছে যে এটা জাতীয় পার্টি হইতে হবে। সো এটারই সাপোর্ট দিচ্ছে জেনারেল ওয়াকার। আমি আবারও নূরের সুস্থতা কামনা করি। এটার যে যারা এই তাকে এভাবে মারধর করেছে, আমি মনে করি এটার বিচার হওয়া উচিত। এটা যদি বিচার না হয়, সেম গুম খুনের বিচার সেনাবাহিনী এই ধরনের কাজ করলে পার পেয়ে যায়, তাকে বলতে হবে যাদেরকে, যারা এই অনগ্রাউন্ডে সৈনিকরা কাজটা করেছে, অফিসাররা কাজটা করেছে, তাদেরকে বলতে হবে তাকে কে আদেশ দিয়েছে এটা করার জন্য। এবং আমি মনে করি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্যারের এখন উচিত এটা নিয়ে ইনভেস্টিগেট করে এই জিনিসটা ক্লিয়ার বের করা। স্যার আপনার কাছে পাওয়ার আছে, সেই পাওয়ারটা এক্সারসাইজ করেন বাংলাদেশের জন্য। এবং সেই জেনারেলগুলো এখনো বুঝতেছে না, তারা এখনো এই যে কয়টা পলাতক জেনারেল আছে এবং দুইজন সার্ভিং জেনারেল এখন আছে, লেফটেন্যান্ট মেজর জেনারেল কবির এবং মেজর জেনারেল শেখ সরওয়ার, তারা এখনো সার্ভিং জেনারেল এবং তাদের কি বলে পাসপোর্ট জব্দ করা হচ্ছে। তারা গিয়ে গুম কমিশনের কাছে বিবৃতিও দিয়েছে, সবকিছু দিয়েছে, সবাই কনফিডেন্স, বাট তাদেরকে এখনো চাকরিতে রেখেছে জেনারেল ওয়াকার। এবং এরাই চাচ্ছে একটা গন্ডগোল পাকায়া যেন এই সরকারটা চেঞ্জ হয়ে নেক্সট কোন সরকার আসে, তখন দেখবেন গুম কমিশন সবকিছু বাতিল হয়ে গেছে। তখন ইন্ডিয়া আবার যে বাংলাদেশে কিছু একটা দেখাইতে যাচ্ছে, তখন তারা ইন্ডিয়া আবার। দর্শক, সেনাবাহিনীর আক্রমণের শিকার হয়ে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। যেই নূর জুলাই অভ্যুত্থানে প্রথম সারিতে ছিলেন, যিনি কিনা এই জুলাই অভ্যুত্থানের সময় হাসিনার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে চরম নির্যাতনের শিকার হয়েছেন। শেখ হাসিনার সময় তাকে দিনের পর দিন ছাত্রলীগ পুলিশ কর্তৃক নির্যাতনের শিকার হতে হয়েছে, একাধিকবার গুমের শিকার হতে হয়েছে। আমরা মনে করেছিলাম যে জুলাই অভ্যুত্থানের পর সেই ভিপি নূর তিনি মুক্ত স্বাধীনভাবে চলবেন, কিন্তু আজকে ন্যাক্কারজনকভাবে সেনাবাহিনী এবং পুলিশ কর্তৃক তার উপরে হামলা করা হলো। আমরা তীব্র নিন্দা জানাই। এ সম্পর্কে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন নবদূত পত্রিকার সম্পাদক সাংবাদিক রাশেদুল হক। আপনাকে অনেক ধন্যবাদ। তো রাশেদুল হক, মানে আমরা অবশ্যই আলাপ করব যে কার নির্দেশে এই হামলা, বাট তার আগে জানতে চাই যে ভিপি নূর আসলে এই মুহূর্তে উনি কেমন আছেন? জি ধন্যবাদ কাজী হামাদ উদ্দিন মিশন ভাই, আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সর্বশেষ যে পরিস্থিতি আমি খবর নিয়েছি, তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তিনি আইসিইউতে আছেন ঢাকা মেডিকেল কলেজে। তার ব্রেইনে আঘাত করা হয়েছে, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। আপনারা যদি ভিডিওটা দেখেন, এখানে কিন্তু আপনার সেনাবাহিনীর একজন সদস্য অনেক মোটা লাঠি দিয়ে তার বুকের ভেতরে, যেখানে আমাদের হৃৎপিণ্ড থাকে, এখানে তাকে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে। এবং তিনি যখন শুয়ে মাটিতে লুটে পড়েছিলেন, তখনও লাল টি শার্ট পরা একজন ব্যক্তি, তিনি আমরা এখনো পাইনি তার পরিচয় কি। আপনি যেখানে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি আপনার তাকে প্রচন্ডভাবে প্রহার করে। একজন মানুষকে হত্যার উদ্দেশ্যে যেভাবে প্রহার করা হয় ঠিক এইভাবে প্রহার করা হয়েছে।
সর্বশেষ যে কথাটা বলতে চাই, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। বাংলাদেশের সর্বস্তরের জনগণ তার জন্য দোয়া করছেন। বিভিন্ন জেলা উপজেলা ভিত্তিক অনেক আন্দোলন হচ্ছে, অনেক ধরনের পথযাত্রা হচ্ছে এবং তার জন্য সবাই দোয়া করছেন। তার অবস্থা খুবই এখন আশঙ্কাজনক অবস্থা আছে ঢাকা মেডিকেল কলেজ আইসিইউতে। আমরাও দোয়া করি যাতে দ্রুত সুস্থ করে দেন। এবং আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে আসলে এটা শুরু হয়েছিল কিভাবে, যদি সংক্ষেপে একটু বলতেন। আসলে এটা শুরু হয়েছে কিভাবে, এটার বলার আগে বলে রাখা ভালো যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য গণ অধিকার পরিষদ বেশ কয়েক মাস ধরেই আন্দোলন করে আসছে, প্রতিবাদ করে আসছে। আজকেও একটা পরিকল্পনা ছিল এবং জাতীয় পার্টির অফিসের সামনে আজকে আপনার বিকাল 4টার দিকে তারা অবস্থান করেছিল। তারা ওইখানে মানববন্ধন করেছিল, কোনো আন্দোলন ছিল না। এবং মানববন্ধন করা অবস্থায় ওইখানে গণ অধিকার পরিষদের প্রায় 2000-এর অধিক নেতাকর্মী উপস্থিত ছিল। তো ওই সময়ে আমি যে তথ্যটা পেয়েছি, ওই জায়গায় আপনার মাত্র 10 থেকে 15 জনের মতো আপনার জাতীয় পার্টির নেতাকর্মী উপস্থিত ছিল। তো সেই কারণে ওইখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি, কোনো ধরনের যে অনেকে বলছে মব হয়েছে সেরকম কোনো কিছু হয়নি। খুবই সুন্দর একটি সুষ্ঠু পরিবেশ ছিল এবং ওইখান থেকে তারা 5টার কিন্তু দিকে আমরা বিকেল চলে কিন্তু আসে। পত্রিকায় শুনেছি আমরা যে জাতীয় পার্টির লোক হামলা চালিয়েছে তাদের উপরে। না, এই এই তথ্যটি আসলে এটা পরের ঘটনা, বাট ওইখানে যখন তারা মানববন্ধন করেছে কিছুই ঘটেনি। এবং ওইখান থেকে আপনার 5টার দিকে আপনার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি আপনার কার্যালয়ে চলে আসেন। আপনারা জানেন ওইখানে আপনার উনি তার আগের দিন তার ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশের সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়েছিল যে তারা গণ অধিকার পরিষদের আলরাজি যে আপনার ওই মার্কেটের বিল্ডিং এর সামনে তারা আপনার সংবাদ সম্মেলন করবে। অর্থাৎ গণ অধিকার পরিষদের উপরে যখন নুরুর উপরে যখন হামলাটা হয় তখন তিনি জাতীয় পার্টির অফিসে ছিলেন না, জাতীয় পার্টির অফিসের আশেপাশে ছিলেন না, ওইখান থেকে অনেক দূর, ঘন্টাখানেক দূর। তারা ছিলেন গণ অধিকার পরিষদের কার্যালয়ের নিচে। ওইখানে তারা সংবাদ সম্মেলন করার জন্য প্রস্তুতি নিয়েছেন, সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে যখন সমাপ্ত ঘোষণা করা হয় তখনই তার মানে এই হামলাটা যখন হয়েছে তখন বিপিন নূর তার নিজের দলীয় কার্যালয়ের সামনে ছিলেন। জি 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 হ্যাঁ, এটাই। এখানে বাংলাদেশের কিছু মেইনস্ট্রিম মিডিয়া ভুল তথ্য দিচ্ছে, এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আমি জানি না। এখানে জাতীয় পার্টির অফিসের কাছেও ছিল না, এখান থেকে ঘন্টা দূরে ছিল। এখানে তারা জাতীয় পার্টির সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, মারামারিও ছিল না, জাতীয় পার্টি এখানে উপস্থিতও ছিল না। অর্থাৎ জাতীয় পার্টির কথা যেটা বলা হচ্ছে, জাতীয় পার্টির সাথে আপনার যে সেনাবাহিনীর তরফ থেকে বলা হচ্ছে দুই পক্ষ আপনার মব হয়ে শুরু হয়েছিল, দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল, এই কথাগুলো সেনাবাহিনী, আমি জানি না এটা কেন তারা এই কথাটা বলছে, বাট এখানে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তারা আপনার যেই অবস্থানে ছিল এখানে তারা জাতীয় পার্টি উপস্থিত ছিল না, এখানে শুধুমাত্র গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তাদের অফিসের নিচে কার্যালয়ে এখানে সংবাদ সম্মেলন করছে। কার সামনে? বাংলাদেশের সাংবাদিকদের সামনে, দর্পণের সামনে। যেহেতু সাংবাদিকদের সামনে তারা আপনার সংবাদ সম্মেলন করছে, সংবাদ সম্মেলন যখন সমাপ্ত ঘোষণা করা হয়, সমাপ্ত ঘোষণার ঠিক 2 থেকে 3 মিনিটের মধ্যে হঠাৎ করে সেনাবাহিনীর কিছু সদস্য এবং পুলিশ প্রশাসনের কিছু সদস্য আপনার এখানে চলে আসে। এবং আসার পরে এখানে কোনো, আমরা যদি ভিডিওগুলো দেখি নিরপেক্ষ জায়গা থেকে, এখানে আপনাকে কোনো রাজনৈতিক দল সাপোর্ট করতে হবে না, আপনি কোনো রাজনৈতিক দলের জন্য এক্সপার্ট হতে হবে না। আপনি যদি ভিডিওগুলো দেখেন নিরপেক্ষ জায়গা থেকে, এখানে সেনাবাহিনীর যে সদস্যরা আসছেন, পুলিশ সদস্যরা যারা আসছেন, এখানে কিছু কিছু মানুষ কিন্তু সেনাবাহিনীর সদস্য আমরা দেখেছি তারা মারমুখী ছিল না, তারা দাঁড়িয়ে ছিল। কিন্তু এখানে কয়েকজন উগ্র সেনা সদস্য ছিল এবং এখানে পুলিশ প্রশাসনের কয়েকজন উগ্র ছিল। এই উগ্র কয়েকজন মানুষ মিলে কিন্তু কথা না বলেই হঠাৎ করে তারা লাঠিপেটা করা শুরু করতে থাকে। যদি ভিডিওটা আপনারা দেখেন, নূর ছিল আপনার বাম পাশে, ডান পাশ থেকে যখন ধরেই আপনার এসে লাঠিপেটা করতে শুরু করে তখন বিপিনুর আপনার তার হাতে এক হাতে মোবাইল ছিল, আরেক হাতে প্রশাসনের সেই সব কর্মব্যক্তিবর্গকে বলে থামার জন্য। কিন্তু তারা এই জায়গা না থেমে না শুনে বিপিনুরের উপরে লাঠি চার্জ শুরু করে। এখানে আপনারা যদি দেখেন যে লাঠি চার্জ গুলো ছিল,
এইগুলো ছিল সুপরিকল্পিত একটা ঘটনা। এবং আরেকটা ঘটনা, আপনার সেনাবাহিনী সদস্যদের ওই যে প্রেস ব্রিফিং ছিল, এটাতে তারা যে ইয়াটা ছিল এটাকে এখানে বলা হয়েছে, বা বাংলাদেশে কেউ একটা মিডিয়া বলার চেষ্টা করছে যে ছত্রভঙ্গ করার জন্য লাঠি চার্জ ছিল। ভাই, আপনারা শুধু বুকে হাত দিয়ে একবার বলেন যে এটা কি লাঠি চার্জ ছিল না এটা প্রহার ছিল। আমরা দেখি যখন দুটি পক্ষ এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর জন্য, মারামারির জন্য প্রস্তুত হয়, তখন প্রশাসন কি করে? লাঠি চার্জ করে দুটি পক্ষকে আপনার দূরে সরিয়ে দেয়। এটাই তো ঘটনা। কিন্তু এই ভিডিও প্রমাণ আছে। বাংলাদেশের সাংবাদিকদের আমি স্যালুট জানাই। বাংলাদেশের সাংবাদিকরা আছে বিদায় বাংলাদেশ নামক রাষ্ট্রটা এখনো এক্সিস্ট করে। সাংবাদিকরা না থাকলে এটাকে তিলকে তাল বানিয়ে তাদেরকে জঙ্গি উপাধি দিয়ে দিত আপনার যারা এই হামলা করেছে। এখানে কি ঘটনা করেছে? ভিপি নুরের উপরে হামলা চালানো হয়েছে, গণঅধিকার পরিষদের উপর হামলা চালানো হয়েছে। এখানে আপনারা মব কোথায় পেলেন? যদি জাতীয় পার্টি এখানে থাকতো, মারামারি হতো, আপনি দুই পক্ষকে সমাধান করার জন্য লাঠি চার্জ করতেন। কিন্তু এখনো লাঠি চার্জ করা হয়নি। এখানে লাঠি দিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে বেদম ভাবে, অমানসিক ভাবে তাদের উপরে আপনার লাঠি চার্জ করে তাদেরকে হত্যার উদ্দেশ্যে আপনার হামলা চালানো হয়। এখানে জাতীয় পার্টি তো পরের ঘটনা। আপনার আগে তো এই যে কয়েকজন সেনা সদস্য এবং পুলিশের সদস্য মিলে সেই ঘটনা ঘটায়। এবং আমি এই জায়গায় একটা কথা বলতে চাই, এখানে অনেক সেনা সদস্য উপস্থিত ছিল, পুলিশ প্রশাসনের অনেক উপস্থিত ছিল, কিন্তু সবাই কিন্তু আপনার লাঠিপাটা করেনি। কিছু কিছু সদস্য কিন্তু, আপনার সেনাবাহিনীর কিছু কিছু সদস্য অবাক হয়ে গিয়েছিল যে এখানে কি ঘটছে, তারাও বুঝতে পারছিল না। এখানে যেই সেনা সদস্যরা এই হামলাটা চালায়, এই বিষয়ে আমি আপনার সাথে পরে ব্যাখ্যা দিব। তবে এখানে একটা বিষয় সুস্পষ্টভাবে বলে রাখা ভালো, ভাই এখানে কোনো মব হয়নি, এখানে কোনো মারামারি হয়নি, এখানে কোনো ধরনের উগ্রতা হয়নি। এখানে সংবাদ সম্মেলন হচ্ছে সাংবাদিকদের সামনে, মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে। এইটা শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে তারা উৎপত্তি ছিল এবং তারা পাকিস্তানি হায়নাদের মতো ঠিক তারা ঝাঁপিয়ে পড়ে বিপিনুল হক নূর এবং গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের। এখানে আমরা যদি দেখি যে আইএসপিআর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে একটি পার্টিকুলার রাজনৈতিক দল তারা ইট পাটকেল নিক্ষেপ করে স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা করে। মানে এই গণ অধিকার পরিষদ বিজয়নগর নয়াপল্টন এলাকায় মানুষের চলাচল ব্যাহত করে এবং এতে আমাদের সেনাবাহিনীর 5 সদস্য আহত হয়। তো যেহেতু সরকার জিরো টলারেন্সের এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে, তাই সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করতেছে এবং আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর। এখন এখানে মব ভায়োলেন্সের কথা বলতেছে, তারপরে আগুন লাগিয়ে দিয়েছে এই গণ অধিকার পরিষদ, তারপরে 5 জন সেনাবাহিনীকে আহত করেছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে, এই ধরনের বিভিন্ন অভিযোগ আনতেছে। আমার কাছে মনে হয় পৃথিবীর মধ্যে যদি কোনো হাস্যকর কোনো যদি মানে বিজ্ঞপ্তি দেওয়া হয়, এটা আপনার এটা। আর বাংলাদেশ সেনাবাহিনী অনেক প্রফেশনাল একটা বাহিনী। আমি জানি না এটা কেন, কি উদ্দেশ্যে তারা এই কথাগুলো লিখেছেন। এটা হাস্যকর কেন বললাম, ভাই আপনি মব ভায়োলেন্স করবেন সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়ে? বাংলাদেশের যে মেনস্ট্রিম মিডিয়া, আপনার যা যা ইলেকট্রিক অ্যান্ড প্রিন্ট, তারা সবাই কম বেশি উপস্থিত ছিল, মিডিয়া উপস্থিত ছিল, তাদের সামনে তারা বসে প্রেস ব্রিফিং করলো। তারা জাতীয় পার্টির যাতে আপনার এটাকে নিষিদ্ধ করা হয়, তা আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, তারা পয়েন্ট আকারে সাংবাদিকদের সামনে কথা বলল। সাংবাদিকদের সামনে বসে আপনার এরকম 200-300 মানুষ কথা বলল। কথা বলার 2 মিনিটের মধ্যে কোথায় মব জাস্টিস হবে, কোথায় আগুন লাগানো হবে? এখন প্রশ্ন, যারা এই কথাগুলো লিখছেন, আমি তাদেরকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, আপনারা যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে হামলা করেছেন, তাদেরকে হত্যার উদ্দেশ্যে এইভাবে তাদেরকে মেরেছেন, এটার প্রমাণ আমাদের মিডিয়াতে আছে, এটা প্রমাণ ভিডিও আছে, ছবি আছে। কিন্তু আপনারা কি প্রমাণ দিতে পারবেন কোথাও মব জাস্টিস হয়েছে? আপনারা কি প্রমাণ দিতে পারবেন কোথাও আগুন লাগানো হয়েছে? এখন যদি আপনারা আগুন লাগিয়ে বলেন আগুন লাগা হয়েছে, ভাই আপনারা করতে পারেন, কিন্তু সত্য তো সত্যই সত্য, আপনি মিথ্যে দিয়ে কখনো প্রতিষ্ঠিত করতে পারবেন না। আজকের যে সন্ধ্যার দিকের ঘটনাটা, এখানে সুস্পষ্টভাবে একটা কথা আপনাদেরকে বলতে চাই, এখানে কোনো মব জাস্টিস হয়নি, এখানে কোনো মারামারি হয়নি, ইট পাটকেল ছোড়া হয়নি, আগুন লাগানো হয়নি। এখন বাংলাদেশে একটা জিনিস ঘটনা দেখবেন, যখনই আপনার কোনো শাসক
কারোর প্রতি জুলুম করে, জনগণের প্রতি জুলুম করে, তাদের একটা নিজস্ব ভাষা আছে যে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রক্ষার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। এটা শেখ হাসিনাও বলতো, এটা শেখ হাসিনাও বলতো। হ্যাঁ, এই ডায়লগ আর খায় না। দেশের মানুষকে আপনারা তো গত 15 বছর বোকা বানিয়েছেন। দেশের মানুষ যথেষ্ট পরিমাণ সচেতন হয়েছে, দেশের মানুষ সচেতন হয়েছে। এই কারণে বললাম, যখন ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে কিছু সংখ্যক বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের আপনার সদস্যরা নির্মমভাবে তাদেরকে হত্যার উদ্দেশ্যে এভাবে আপনার প্রহার করে, এই আশেপাশের এখানে গণঅধিকার পরিষদের সবাই কিন্তু আপনার আহত হয়েছে, কেউ কিন্তু আহত ছাড়া বাদ হয়নি। তাহলে তারা কিভাবে হসপিটালে গেল, তারা কিভাবে চিকিৎসা নিল? আমি মানে আমরা যখন দেখতাম যে শেখ হাসিনার আমলেও যখন বিএনপির উপরে পুলিশ লাঠিচার্জ করতো, তখন বড় বড় নেতাদেরকে হয়তো তেমন একটা কিছুই করতো না, কর্মীদেরকে মারতো। কিন্তু এখানে আজকে আমরা দেখলাম যে যদি ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে লাঠিচার্জ করি, তাহলে আমরা দেখলাম যে কর্মীদের উপরে সামান্য টুকটা কিন্তু পার্টিকুলারলি নূরকে টার্গেট করে আমি দেখলাম যে সেনাবাহিনীর এক লোক লাঠি দিয়ে গুতা মারতেছে, বারে বারে বুকে গুতা মারতেছে। যখন নূর একদম একদম মানে মানে তার জ্ঞান হারা অবস্থা, সে ফুটপাতে বসে আছে, তখন পিছন থেকে এই 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 লোকটা লাঠি দিয়ে বারে বারে মারতেছে পিঠে। তার কিন্তু কোনো জ্ঞান নাই, তার নির্দেশ নাই, তার বডি কাজ করতেছে না, সে বুঝতেছে না তাকে মারতেছে। মানে আমি অবাক হয়ে গেলাম যে এখন এখন আপনার কাছ থেকে আমি শুনলাম যে সেনাবাহিনীর এবং পুলিশের সামান্য কিছু সদস্য, যদি আমরা এটা ভুলও বলে থাকি যে ঠিক আছে কিছু পার্টিকুলার লোক, পার্টিকুলার সেনাবাহিনী সদস্য তারা শোনে নাই, তাহলে তো আইএসপি আর বক্তব্য দিতে পারতো বা বিজ্ঞপ্তি দিতে পারতো যে আমরা তদন্ত করতেছি। তা না করে এই আইএসপি আর সরাসরি কেন গণ অধিকার পরিষদের উপর এই দায়টা চাপালো? তার মানে কি এটা আসলে পরিকল্পিতই সেনাবাহিনীর? আর যদি পরিকল্পিত হয় তাহলে নুরুল হক নুরের উপর সেনাবাহিনীর এই ক্ষোভটা কেন? মিশন ভাই আপনাকে ধন্যবাদ। এখানে একটা কথা আছে, জোর যার মূল্য তার। আপনি যাদের জোর থাকবে, যারা অত্যাচার করবে, নির্যাতন করবে, মানুষকে গুম খুন করবে, যাদের সেই অধিকার থাকে, পাওয়ার থাকে, তারা কখনো ভুল হয় না, তারা সবসময় সঠিক থাকে। যারা নির্যাতিত, নিপীড়িত হয়, নিগৃহীত হয়, এই মানুষগুলো সবসময় অপরাধী হয়ে থাকে। এটা বাংলাদেশে একটা চিরচারিত আমাদের সমাজ ব্যবস্থা। আমরা এটা পরিবর্তন করার জন্য 2024 সালে 5 আগস্ট আমরা চেষ্টা করেছিলাম এবং 2018 সাল থেকে কিন্তু আমরা কোঠা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের বাক স্বাধীনতা, গণতন্ত্র, ভোটের অধিকার, মানুষের জীবনের নিরাপত্তার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারের সামনে কিন্তু আমরা সবসময় দাঁড়িয়েছিলাম, সবসময় নির্যাতিত, নিপীড়িত হয়েছি। এখন আপনি বলেছেন যে এটা যদি আসলে কোনো মব ভায়োলেন্স হতো বা লাঠিচার্জ করে যদি ছত্রভঙ্গ করার উদ্দেশ্য থাকতো তাহলে এইভাবে পিটাতো না। হ্যাঁ, এটাই সত্য। এখানে মব ভায়োলেন্স হয়নি, লাঠিচার্জ হয়েছে বলতে হত্যার উদ্দেশ্যে। এবং যে ভদ্রলোকের ছবিটা দেখিয়েছেন লাল আপনার গেঞ্জি পরা, এই ভদ্রলোক উনি যখন সেন্সলেস হয়ে পড়েছে তখন বারবার ওনাকে আপনার প্রহার করছিল, উনি মাটিতে লুটিয়ে পড়ছে। মনে হচ্ছে একটা কুকুরকে এভাবে মানুষের পিটায় না, এই পিটানে এটা হত্যার উদ্দেশ্যে পেটানো। এই মানুষকে আমরা এখনো জানি না তিনি কি বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের, প্রশাসনের, তিনি কি আর্মির, না তিনি কে আমরা কিন্তু এখনো জানি না। কিন্তু এইভাবে যদি আপনার একজন সিভিল ড্রেস পরা মানুষ যদি একটা বাংলাদেশের রাজনৈতিক দলের প্রধানকে এভাবে হত্যার উদ্দেশ্যে এইভাবে পিটায় এবং এটা যদি আপনার এখনো যদি গ্রেপ্তার না হয়, এটা যদি এখনো আপনার সুরা না হয়, এটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত বলে আমি মনে করি। এবং আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন ভাই আপনার সাথে একটা কথা বলতে চাই প্রিয় দেশবাসীকে। শুধু তাই নয়, যারা বাংলাদেশের রাজনীতি করেন, এটা বিএনপি হতে পারে, জামায়াত ইসলাম হতে পারে, এনসিপি হতে পারে বা অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল হতে পারে, ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে যে হামলাটা হয়েছে এটা মনে রাখবেন ব্যক্তিগত কোনো হামলা নয়। ভিপি নুরুল হক নূর কারোর এমন কিছু ক্ষতি করেনি যে তাকে আপনি এভাবে পিটিয়ে হত্যা করার জন্য সবাই উঠে পড়ে লাগবে। এই হামলাটা ছিল বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে হামলা। এই হামলাটা ছিল বাংলাদেশের আগামী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, কারা পরিচালনা করবে সেই পক্ষের একটা হামলা বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে। আমি আপনাকে কথাটা বলি, এই হামলাটা ছিল
বিপিনুল হক নূরের বিরুদ্ধে একটা রেড সিগন্যাল। তারা সুস্পষ্টভাবে এটা বোঝাতে চাচ্ছে বাংলাদেশের 18 কোটি জনগণ এবং বাংলাদেশের সকল রাজনৈতিক নেতা কর্মীদেরকে যে দেখেন বিপিনুল হক নূর এত জনপ্রিয় এত একজন সাহসী মানুষ, তাকে যদি আমরা এইভাবে পিটিয়ে হত্যা করার জন্য প্রস্তুত থাকতে পারি, হত্যা করার জন্য সমর্থন আমাদের থাকতে পারে, তাহলে আপনারা যদি আমাদের বিরুদ্ধে যান, আপনারা যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য রাজপথে নামেন, আপনারা যদি এই বাংলাদেশে যারা 5 আগস্টের পরে বিক্রি করে খেতে চাচ্ছে যে আমাদের বিরুদ্ধে যাবেন, তাহলে আপনাদের অবস্থাও ঠিক সেম হবে। ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর তারুণ্যের আইকন, সাহসের বাতিঘর যাকে বলা হয়, তাকে দিয়ে শুরু করেছে এই হামলা। এটা পর্যায়ক্রমে যারাই এই শক্তির বিরুদ্ধে কথা বলবে তাদেরকে এইভাবে হত্যার উদ্দেশ্যে তাদেরকে এইভাবে পিটাবে। বাংলাদেশের মানুষ শুধু চেয়ে চেয়ে দেখবে, তার বাইরে কিছু আর করার ক্ষমতা থাকবে না যদি আমরা এখন সজাগ না হই। এখানে হাসনাত বলেছেন যে যদি আমরা নুরুল হক নূরের উপরে নেক্কারজনক হামলার প্রতিবাদ না করতে পারি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত করতে না পারি, তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে। নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত হতে করে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা সফল হতে আমরা দেব না। তো তিনি এই কথা বলেছেন। এবং এখন আসেন আমরা আসলে আলাপ করি যে কে দায়ী। আমরা দেখলাম যে তারেক রহমান তিনি নিন্দা জানিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম নিন্দা জানিয়েছেন, এনসিপি হাসনাত নিন্দা জানিয়েছেন, সার্জিস নিন্দা জানিয়েছেন। আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী প্রেস সচিব তিনি নিন্দা জানিয়েছেন। আমরা দেখলাম যে আইন উপদেষ্টা তিনিও নিন্দা জানিয়েছেন এবং তিনি দেখতেও গিয়েছেন হসপিটালে। কিন্তু যদি হাসিনার আমলে নূরের উপর অনেকবার হামলা হয়েছে, তখন কিন্তু আমরা হাসিনাকে দায়ী করেছি। কিন্তু এই আমলে তো হাসিনাও নাই, ছাত্রলীগও নাই, তাহলে এই আমলে হামলা হলো নুরুল হক নূরের উপরে, আমরা কাকে দায়ী করব? রাশিদুল হক। যে আপনাকে ধন্যবাদ। এখানে আপনি সার্জিস আলমের কথা বলছেন, হাসনাত আব্দুল্লাহর কথা বলেছেন, আইন উপদেষ্টার কথা বলছেন, আপনার বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কথা বলছেন থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারা আপনার সবাই কিন্তু আপনার নিন্দা জ্ঞাপন করেছেন। মামুনুর হক সাহেব উনি নিজে গিয়েছেন, সবাই কিন্তু নিন্দা করছেন। আসলে এখন আজকের যে ঘটনা ঘটেছে ভাই, এটা নিন্দা করার সময় না। নিন্দা জ্ঞাপন করে যদি আপনি বসে থাকেন, এটা আপনার নিন্দা জ্ঞাপন করে বসে থাকার সময় না। নিন্দা জ্ঞাপন কখন করবেন? যখন একটা ঘটনা ঘটার সম্ভাবনা আপনার কাছে সম্মুখিত আপনার আসে, তখন আপনি এটা নিন্দা জ্ঞাপন করবেন। এই ঘটনার পরে নিন্দা জ্ঞাপন করার কোনো সুযোগ নেই। এখন প্রতিবাদ করার সময়, এখন প্রতিকার করার সময়। প্রথমত ভাই, আমি নিন্দা জ্ঞাপন করে কোনো সমাধান হবে না। আমি আপনাকে বলি এটা সমাধান কি। এখানে যে সেনাবাহিনীর যে সকল সদস্যরা উপস্থিত ছিল সবাই এই হামলা করেনি। পুলিশ প্রশাসনের যারা উপস্থিত ছিল সবাই এই হামলা করেনি। আপনি যদি ভিডিওগুলো দেখেন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস ভালোবাসা ভালো মানুষগুলো তারা কিন্তু অবাক হয়ে দাঁড়িয়ে গিয়েছিল যে ঘটনাটা কি ঘটছে। এখানে মাত্র মুষ্টিমেয় কয়েকজন সেনা সদস্য এবং পুলিশ প্রশাসন এই হামলাটা করেছে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য। ভারতের গোলাম হিসেবে তারা কাজ করেছে। এখন এই মানুষগুলোকে চিহ্নিত করা খুব বেশি টাফ না। যারা এখানে উপস্থিত ছিল, ভিডিও আছে, আপনি তাদেরকে আইডেন্টিফাই করেন। বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন আপনার উপদেষ্টা যখন চাইবেন, এটা খুব সহজেই চাইতে পারেন। এই ভিডিওগুলো আপনি কালেক্ট করেন, ডাটা কালেক্ট করে কারা এই হামলা করেছে, কারা মেরেছে, তাদেরকে আমরা আইডেন্টিফাই করেন। আপনি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। তারা কেন করেছে, যদি সেনাবাহিনী চায় তারা নিজস্বভাবে করতে সেটাও করুক, পুলিশ প্রশাসন চাইলে করুক। যে তাদেরকে ইন্টারভিউ নেওয়া উচিত, তাদের জেরা নেওয়া উচিত, তাদের কাছ থেকে আপনার কথা নেওয়া উচিত যে তারা কেন ভিপি নুরুল হক নূর এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদেরকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করেছে, তাদেরকে কে অর্থ দিয়েছে, তাদেরকে কে নির্দেশনা দিয়েছে, ভারত থেকে তারা কিভাবে অর্থগুলো কালেক্ট করেছে, তারা কি আবার বলেন। এখন আইসিইউতে নুরুল হক নূর, শেষ খবর পর্যন্ত তার মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ শুরু হয়েছে, তার অবস্থা খুব একটা ভালো না। আমি জানি না আল্লাহ পাক তার আয়ু কতদিন রাখছে, আমরা দোয়া করি যে লোকটা
শেখ হাসিনার আমলে এত মায়ের খাওয়া খেয়েও সে বেঁচে ছিল, আজকে এই ইউনূস সরকারের আমলে তার এই অবস্থা। এখন আসলে আল্লাহ পাকের কাছে তার জন্য দোয়া করা ছাড়া আসলে আমাদের আর কিছুই করার নাই। কিন্তু আজকের এই ঘটনা থেকে কি প্রমাণিত হয় না যে সরকারের ভিতরেও হয়তো বা আরেকটা সরকার আছে এবং সেনাবাহিনীর প্রতি সরকারের কোনো কন্ট্রোল নাই, গোয়েন্দাদের প্রতি সরকারের কোনো কন্ট্রোল নাই, এমনকি প্রশাসনের উপর, পুলিশের উপর সরকারের কোনো কন্ট্রোল নাই। যে মিশন ভাই, আমি সর্বপ্রথম দোয়া করি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ যাতে তাকে হায়াতে তাইবা দান করেন, তিনি আবার সুস্থ হয়ে ফিরে আসেন। আমি একটা জিনিস দেখেছি, তিনি মার খেতে খেতে নূর থেকে ভিপি নূর হয়েছেন, আবার মার খেতে খেতে একজন ছাত্র নেতা থেকে জাতীয় নেতাতে রূপান্তর হয়েছেন। এবং যতবার তিনি মার খেয়েছেন, যতবার তার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, ততবার তিনি আরো দ্বিগুণ শক্তিতে রাজপথে ফিরে এসেছেন বাংলাদেশের জনগণের কাছে। আমি বিশ্বাস করি এবারও তার ব্যতিক্রম হবে না। তবে এবারের আক্রমণটা ছোট করে দেখার সুযোগ নেই, কারণ এই ডক্টর ইউনূস সরকারের এই সময় এমন ধরনের একটি হামলা হতে পারে ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নুরের উপর, এটা আমাদের ধারণার বাইরে ছিল। এখন আপনি যে কথাগুলো বলেছেন, এই আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আপনার বাংলাদেশের ভেতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার জন্য ভারতের অ্যাক্টিভলি কাজ করছে, এবং এখানে বাংলাদেশের প্রতিটি প্রশাসনের পর্যায়ে রন্ধ্রে রন্ধ্রে এই ধরনের এজেন্ট আগে গত 15 বছর তারা বীজ বপন করেছিল। এখন এই বীজগুলো অঙ্কুরোদ্গমন হয়ে তারা গাছে রূপান্তরিত হচ্ছে। এখন তাদের ডু অর ডাই, তাদের কাছে একটি অপশন, বাংলাদেশকে বা পৃথিবীর মানচিত্রে সবচেয়ে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্র রূপান্তর করার জন্য, বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য ভারতের সরকার, নরেন্দ্র মোদীর নরপিচাস সরকার বাংলাদেশের মধ্যে এই ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে বা তার উপরে যে হামলা হয়েছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের, এটা আসলে কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। গত কয়েক মাস ধরে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করার জন্য একটা চক্র গভীরভাবে কাজ করছে, এবং আমরা বিশ্বাস করি ভারতের বাংলাদেশে অ্যাক্টিভলি কাজ করছে, কারণ বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল করতে পারলে তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র পরিণত করতে পারবে। এবং ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নুরের বিরুদ্ধে যে আপনার হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে, এটাকে যদি আপনারা মনে করেন যে কোনো ছোটখাটো ঘটনা, সেটা নয়। এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো যদি আপনারা শুধুমাত্র একটি ঘোষণা দিয়ে আপনারা নিজেদেরকে বিরত রাখেন, তাহলে মনে রাখবেন পরবর্তীতে টার্গেট আপনারাই হবেন। আজকে ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নুর বা গণঅধিকার পরিষদ, আগামীকাল যে আপনি এটা শিকার হবেন না, এটা কোনো নিশ্চয়তা নেই। তো আমি আপনাদেরকে, বাংলাদেশের 18 কোটি জনগণকে এবং বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান জানাবো যে এটা সুরা হওয়া প্রয়োজন। আপনার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, এবং বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশের প্রেসিডেন্ট, এই দুজনকেই অতিবিলম্বে এখান থেকে বিতাড়িত করতে হবে, তাদেরকে অব্যাহতি দিতে হবে, নতুন করে বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে, এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে ভেঙে দিয়ে সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করলেই বাংলাদেশ নিশ্চিত নিরাপদে থাকবে। আদারওয়াইজ বাংলাদেশ একটি অন্ধকারের গন্তব্যে যাত্রী হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। রাশিদুল হক, আপনাকে ধন্যবাদ। এবং পরিশেষে আমি বলতে চাই যে নূরের উপর হামলার এই ঘটনাকে শেষ হতে দেওয়া যাবে না, প্রতিবাদ জারি রাখতে হবে, তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং এই লাল শার্ট পরা কে এই লোক তাকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। এবং একটা কথা আমি বলি যে আজকে আপনারা মনে করবেন যে ভিপি নূরের উপর আঘাত হয়েছে, তাতে আমাদের কি, কিন্তু কালকে যখন আপনাদের উপর আঘাত আসবে তখন আপনারা আর কাউকেই পাবেন না। এটা সবেমাত্র শুরু। কাজেই অবশ্যই এর বিচার করতে হবে, এবং পুলিশ সেনাবাহিনী তাদেরকে জবাবদিহি করতে হবে। একটা রাজনৈতিক দলের একজন নেতার উপরে এভাবে ন্যাক্কারজনক হামলা কোনো মতেই মেনে নেওয়া। আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন এবং দেখেছেন আসলে সেনাবাহিনী কি করতে চাচ্ছে, এবং এই আলোচনাটা অনেক আগে থেকে আসছে যে সেনাবাহিনী এবং ডক্টর ইউনূস, দেশে মূলত দুইটা সরকার, কিছু প্রতিষ্ঠান সেনাবাহিনীর নির্দেশে চলছে আর কিছু প্রতিষ্ঠান ডক্টর ইউনূসের নির্দেশে চলছে, যার কারণেই তাদের মধ্যে কোনো রকমের আমি বলবো যে কমিউনিটি নেই, তাদের কেউ কারো কথার মানে একটা সামঞ্জস্যপূর্ণতা আছে না, সেটা নেই। সেনাবাহিনী যেই ইমেজ
তারা উদ্ধার করেছিল 5 আগস্ট, সেই ইমেজ কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। সেনাবাহিনী আবারও, তারা তো মোটামুটি মানে একটা পথে যাচ্ছিল, কিন্তু আবারও তারা সেগুলো নষ্ট করে দিয়েছে। যেখানে জাতীয় পার্টি স্বৈরাচারের দূষর, সে জাতীয় পার্টিকে তারা প্রোটেক্ট করেছে, আর গণ অধিকার পরিষদের নেতা, সর্বোচ্চ নেতা সভাপতি বিপিন নূরকে তার রাস্তায় কুত্তার মতো পিটিয়েছে। অর্থাৎ এটা কোনো সাধারণ কোনো ঘটনা নয়, এটা কোইন্সিডেন্ট নয়, এটা পরিকল্পিত একটি ঘটনা। এই ঘটনার পিছনে অবশ্যই জড়িত রয়েছে। আমরা চাই একটি সুষ্ঠু তদন্ত। সরকারের কাছেও আমাদের একই আবেদন থাকবে।